শুরুটাই আলোচনাটা করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনাকে দিয়ে। আমরা বলছিলাম সরকারের 6 মাস পূর্ণ হয়েছে, এই 100 দিনে 80 দিনের যে পরিকল্পনার কথা শুরুতে বলা হয়েছিল সেটি ঘিরে সরকার প্রথম 6 মাসে মৌলিক এবং অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণে কৃষক, ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড, বিশেষ ভাতা সুযোগ তৈরি, এছাড়া কূটনৈতিক অঙ্গনেও নানা সফলতা দেখিয়েছে। আপনার কাছে শুরুতে জানতে চাই এই 6 মাস পূর্তিতে সরকারের অর্জন কতটুকু, কি কি চ্যালেঞ্জ ছিল, আর আগামীতে কি কি পরিকল্পনা আছে? সফলতা এবং ব্যর্থতা দুটোই আছে এবং দুটো থাকাই স্বাভাবিক। বাংলাদেশ অত্যন্ত সংকট, নানাবিধ সংকটের মধ্য দিয়ে চলা একটা দেশ, কারণ এখানে জনবহুল, অল্প ল্যান্ডের মধ্যে অনেক মানুষ, এত ছোট্ট একটা দেশে 20 কোটি মানুষ। যেই মানুষদের আবার এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা না করবার ফলে দীর্ঘদিন বেকারত্বের হার অনেক বেশি, শিক্ষা নিয়ে সমস্যা আছে, নানান সামাজিক সংকট আছে। তার মধ্য দিয়ে আবার দীর্ঘ 18 বছরের বেশি, 18.5 বছর 1/11 এবং ফ্যাসিবাদের 16.5 বছর সহ এই সময়টায় দেশটার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, মানুষের মরালিটি ধ্বংস হয়েছে, দেশের টাকা পাচার হয়ে বিদেশ চলে গেছে। ফলে এই সরকারকে 23 লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়ে যাত্রা শুরু করতে হয়েছে। 16 বছর ধরে আপনার একটা ফ্যাসিবাদের কবলে থাকা গুম, খুন, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, সব কিছুর ফলে তাদের একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন পতন হলো, তখন মানুষের একটা হাঁপ ছেড়ে বাঁচলো এবং তাদের এক্সপেকটেশন বা আকাঙ্ক্ষাটা আকাশচুম্বী হয়ে গেল। একদিকে ওই অব্যবস্থাপনা থেকে উত্তরণের ফলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা বাড়ল যে এইবার আমার সব কিছুর মনে হয় সমাধান হয়ে যাবে। আবার সরকার শুরুটা করলো অনেকগুলো সংকট সামনে নিয়ে, যে কারণে এই মানুষের আকাঙ্ক্ষা এবং সীমিত সম্পদের দ্বারা এর বাস্তবায়নটা একটু দুরূহ হয়ে পড়লো। তার মধ্য দিয়ে সরকার, আপনি বলেছেন আপনার ইন্ট্রোতে, ভালো যে উদ্যোগগুলো শুরু করেছে, ইট ইজ এ ভেরি গুড স্টার্টিং। সবচেয়ে ভালো স্টার্টিং যেটা, সেটা হলো প্রধানমন্ত্রীর আচরণ, তার জেনারেসিটি, তার যে সব কিছুতে তার যে অ্যাপ্রোচ করা, তার বিভিন্ন বিষয়ে খুবই গ্রহণযোগ্যভাবে তার কথা বলা, কাজ করা, উদ্যোগ নেওয়া, কাউকে হার্ট না করা, দেশের কথা চিন্তা করা, এবং তিনি মুখে যে বলছেন বাংলাদেশ ফার্স্ট, এটা তার কাজেও তিনি তার রিফ্লেকশন দেখাচ্ছেন। এইরকম প্রধানমন্ত্রী একটা বার্তা দিচ্ছে, সেই বার্তাটা তার দলের বা সরকারের অনেকে গ্রহণ করতে পারেনি, এটা সত্য, কিন্তু এই বার্তাটা অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলে। এরপরে দেখেন আপনি শুরুতেই 13 লাখ কৃষকের 10,000 টাকা করে সুদসহ ঋণ মকুব করে দিল। এটা একটা বিশাল একটা উদ্যোগ ছিল, খুবই বড় একটা উদ্যোগ। এরপরে 22 লক্ষ স্কুল শিক্ষার্থীর জন্য ফুটবল টুর্নামেন্ট, এই যে নতুন করে একটা জাগিয়ে তোলা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনার 1.01% বাজেট এখানে যে বৃদ্ধি, যেটা 0.5, 0.6, 0.65 এর উপরে কখনো ওঠেনি। সেটা সমস্ত হসপিটালগুলো যেটা 51 শয্যা বিশিষ্ট, সেটাকে 101 শয্যায় করার ঘোষণা দিল। ফলে এই রকম অনেক অনেক ভালো উদ্যোগ নিয়ে এগোচ্ছে। ফলে সরকারের পজিটিভ দিকগুলো, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছিল সেটা। আরেকটা যেটা পররাষ্ট্রনীতিতে, ধরেন ইন্ডিয়া বাংলাদেশকে যেভাবে তাদের প্রজাতন্ত্র মনে করত, তাদের একটা অঙ্গরাজ্যের মতো মনে করত, সেইখানে বাংলাদেশও ওই ট্র্যাপের মধ্যে পড়েছিল দীর্ঘদিন। সেখান থেকে যে উঠে আসার চেষ্টাটা বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যেমন গেঁথে গিয়েছিল অনেকটা সব দলের মধ্যেই, যে ইন্ডিয়ার তোষণ ছাড়া ক্ষমতায় আসা যাবে না, ক্ষমতায় কোনোভাবে এলেও থাকা যাবে না তাদের মন রক্ষা না করলে। সর্বশেষ এই আজকে পর্যন্ত যে স্টেটমেন্ট, যে প্রধানমন্ত্রীর ভারত সফরটাও এখনো সেটা দোদুল্যমান আছে। শেখ হাসিনার 5 আগস্টের বক্তব্য, তাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা শুরু না করা
এবং হাদির হত্যাকারীকে ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোগ না গ্রহণ করা, এবং এর আগেও আমাদের বর্ডার কিলিং কমেছে। বর্ডারে বাংলাদেশের বিজিবি যে ভূমিকা রাখছে, পাশাপাশি বর্ডার এরিয়ার প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশি নাগরিক প্রত্যেকেই এক একজন বিজিবির সদস্য হয়ে উঠেছে। তারা যেই ফাইটটা দিচ্ছে এবং বাংলাদেশকে তার স্বার্থ, আত্মমর্যাদা এবং তার যে ভবিষ্যৎ গোল সেটা সামনে রেখে যে এগুতে হবে, সেই ধারণাটা তৈরি করতে পেরেছে। জাতীয় সংসদে গণতান্ত্রিক রীতিনীতি মেনে এখনো সরকারি দল এবং বিরোধী দল ডিবেট করছে, ফলে বেশ কিছু ব্যর্থতা, অসামর্থ্যতা অথবা অসম্পূর্ণ থাকার পরেও এই যে গুড স্টার্টিংগুলো, এগুলো আমাদের আশাবাদী করে। কারণ হচ্ছে অনেক কিছুই খারাপ ছিল এদেশে, এখনও অনেক কিছু খারাপ আছে, কিন্তু এই ভালো সিম্বলিক দিকগুলা, ভালো কাজগুলো আমাদের আশাবাদী করে এবং আমরা মনে করি যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে বা পারছে না, সেটা থেকে উত্তরণ এই সরকার এবং জনগণের সহযোগিতা নিয়ে হয়তো সম্ভব। জি নিশ্চয়ই। ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত, এরপর আপনার কাছে আসবো বিরোধী দলের ভূমিকা নিয়ে। তাদের আসলে সংসদে এবং সংসদের বাইরে রাজপথে কি কি ভূমিকা ছিল এই 6 মাসে সরকারকে সহযোগিতার ক্ষেত্রে। তার আগে ডাক্তার তাজুবা জাবিন, আপনার কাছে আসতে চাই। 6 মাসে বিএনপি সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও 100% না হলেও 95%, 90% হয়েছে, কোথাও আবার 100% হয়েছে। আবার বিশেষজ্ঞরা বলছেন 6 মাসে পুরো ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে সরকারের 90 থেকে 95% বাস্তবায়ন দাবির মানদণ্ডটা কি, এটা নিয়ে কি বলবেন? এই যে কর্মসূচি হাতে নেওয়াটাকে কি আসলে বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে কিনা, আপনার মতামত কি বলেন? আমি যদি ভুল করে না থাকি, শান্ত ভাইয়ের বক্তব্যে আমি জুলাই গণ অভ্যুত্থান শব্দ দুটো মনে হয় একবারও শুনি নাই, আমি জানি না বলেছে কিনা। এই সরকারের 6 মাস কিন্তু খুব স্বাভাবিকভাবে, এমন না যে 5 বছর পর পর নির্বাচন হচ্ছে আমাদের দেশে এবং তারপর এই সরকার এসেছে এবং 6 মাস তারা ক্ষমতায় আছে। এই 6 মাস রক্তের উপর দাঁড়ানো 6 মাস। এই স্পেসিফিক 2026-এর নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পরে নির্বাচন। সো বিএনপি অনেকগুলা মানুষের জীবনের বিনিময়ে এবং অনেক আহত এবং অনেক তাদের নিজের এবং পুরো বাংলাদেশের অসংখ্য মানুষের গুম, খুন এবং 17 বছরের স্বৈর শাসকের অবর্ণনীয় নিকৃষ্ট শাসন আমলের পরে একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে তাদের ক্ষমতায় আসা এবং দীর্ঘ 17 বছর পর। সো এখানে আসলে নির্বাচনী ইশতেহারের থেকেও জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে কারণে আমাদের জুলাই হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের যে মানুষের সব ধরনের মুক্তি, সেটা অর্থনৈতিক মুক্তি হোক এবং সামাজিক বিভিন্ন বৈষম্যের থেকে মুক্তি হোক, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, এটা বিএনপির দলীয়, তাদের প্রত্যেক দল যখন নির্বাচনে যায় তার কিছু দলীয় প্রতিশ্রুতি থাকে, এটা তারা বাস্তবায়ন করেছে। কিন্তু 6 মাস না, প্রথম 24 ঘন্টার মধ্যে বিএনপি গণভোট থেকে সরে এসেছে। বিএনপি মানবাধিকার কমিশনের আইন থেকে সরে এসেছে, গুম প্রতিরোধ আইন থেকে সরে এসেছে, দুদকের আইন থেকে সরে এসেছে। 133টা অধ্যাদেশের মধ্যে যেই 16টা অধিকতর যাচাই বাছাইয়ের নামে তারা আইনে পরিণত করে নাই, প্রত্যেকটা জনগুরুত্বপূর্ণ আইন ছিল। আমি ছোট একটা উদাহরণ দেই। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ হচ্ছে, শুধু একটা উদাহরণ দিই যেটা আমার এই মুহূর্তে মনে আছে। কুমিল্লার সিটি কর্পোরেশন, কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান, প্রত্যেকে বিএনপির দলীয় লোকজন বসিয়েছে। সো আমরা আশা করি না, অন টপ অফ চলমান জ্বালানি সংকটকে বিএনপি যেভাবে মোকাবেলা করছে, আমি বলছি না যে এই সংকটের দায় বিএনপির, কিন্তু যেভাবে তারা মোকাবেলা করছে এবং গত 6 মাসে তারা যে সিমটম দেখিয়েছে, শান্ত ভাই বলেছেন তারেক রহমান সাহেবের চারিত্রিক গুণাবলী, তার হাম্বলনেস, এই সব গুণাবলী একটা মানুষের স্বাভাবিক গুণাবলী হওয়ার কথা। একটা মানুষ ভালো আচরণ করবে, ভালো হাসি খুশি থাকবে, হাম্বল থাকবে, কাইন্ড থাকবে, একজন প্রধানমন্ত্রীর এটা নর্মাল গুণাবলী হওয়ার কথা। কিন্তু আমরা এটাকে গ্লোরিফাই করছি, অনেকটা ওভারশ্যাডো হচ্ছে যে উনি কি কি প্রতিশ্রুতি থেকে ওনার সরকার সরে এসেছে। সো এটা খুবই দুঃখজনক। আমরা কিন্তু সরকারকে আমরা
খুব বেশি সমালোচনা করে একদম এটা কেন করে নাই এরকম কোনো কিছু বলছি না, কিন্তু সরকার সিমটমটা কি দেখাচ্ছে 6 মাসে, তাদের আগ্রহর জায়গা বা আন্তরিকতা সিস্টেম পরিবর্তনের জন্য কতটুকু আছে। আমরা ক্রিকেট বোর্ডে দেখেছি তাদের নিজস্ব লোকজন বসাতে, আমরা বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দেখেছি তাদের নিজেদের লোকজন বসাতে, এবং যেই জিনিসটা সবচেয়ে ঘৃণ্য ছিল গত 17 বছরে গুমের মতো ঘটনা, সেটার কোনো তারা প্রতিকার না করে এই পুলিশ, আমি পুলিশের কথা বলতে ভুলে গেলাম, পুলিশ কমিশনের কোনো সংস্কার না করে যে পুলিশের হাতেই, যে নিরাপত্তা বাহিনীর হাতেই, যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই সবচেয়ে বেশি অভিযোগ এই গুম খুনের, তাদের কোনো পরিবর্তন কিন্তু উনি আনে নাই। এবং আরেকটা বলি, এই যে অলিগার্কদের বিষয়ে আমরা যে ভুক্তভোগী এবং গ্যাস সংকটকে তারা যেভাবে মোকাবেলা করছে, তারা কিন্তু বলছে না যে আমরা দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য বেশি জোর দিব। সেই পুরনো ধারাবাহিকতায় যে চুক্তি আওয়ামী লীগ সরকার পতনের 3 মাস আগে করে গেছে, আমরা কিন্তু এই সরকারকে দেখছি সেই চুক্তি কন্টিনিউ করতে। সো এখানে আপনি কিভাবে তাদেরকে বলবেন যে তারা চেষ্টা করছে? আমরা কিন্তু বলছি না যে আপনারা করে ফেলেন, আপনারা এটা করেন নাই কেন, কিন্তু আমরা সেই চেষ্টাটা, সেই সিমটমটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখছি না। এবং বিরোধী দল, আপনি আপনার ওখানে বলেছেন শুরুতে যে বিরোধী দলের সাথে ভালো সম্পর্ক রাখছে। আমি মনে করি যে বিরোধী দলের সাথে ভালো সম্পর্ক করেই তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিয়েছে সবাই। আমি এই জাতীয় সংসদকে একটা সমঝোতার সংসদ বলেই মনে করি, এটা আমার অবজারভেশন। কারণ ইলেকশন হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা গণভোট নাই হয়ে যাবে এবং সেটা বিরোধী দলের লোকজন জানবে না, এটা অন্তত আমি মনে করি না। শান্ত ভাই ভারতের সাথে সম্পর্কের কথা বললেন, আমরা কিন্তু পুশিন বন্ধ হতে দেখি নাই সীমান্তে, আমরা কিন্তু পতিত ফ্যাসিস্টের প্রেস কনফারেন্স আমরা দেখি নাই যে ভারত এটা বন্ধ করেছে, এটা ভারত ফ্যাসিলিটেট করেছে। আমরা এটা কোনোভাবে মানতে পারি না যে এটাতে ভারতের ইন্ধন নাই, কিন্তু তার আওয়ামী লীগ এটা এই প্রেস কনফারেন্স তাদের অমতে গিয়ে তারা এই প্রেস কনফারেন্স করেছে। সো আপনি যখন একটা দেশের পালস বুঝে, জনগণের পালস বুঝে আপনি কি সেই ভারতেরকে ডিল করছেন, নাকি আপনার ভারতের সাথে আপনি নেগোসিয়েশন করে বা কোনো ধরনের আলোচনা করে সমঝোতা করে আপনি ডিল করছেন, সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। জি, আরেকটা বিষয় আমি ছোট একটা বিষয় আমি মনে করি যে এটা অবশ্যই উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে এই যে হেলথ কার্ড বা ফ্যামিলি কার্ড, এগুলো কিন্তু আমরা দেখছি, তাই না? গত 6 মাসে কতবার চিকিৎসকের হাতে শরীরে আঘাত হয়েছে, তারা আহত হয়েছে। 2025 সালে কিন্তু 2টা অধ্যাদেশ করা হয়েছিল, স্বাস্থ্যসেবা কর্মী এবং প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ এবং রোগীর সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ। এগুলো আজ অবধি কিন্তু আলোচনার টেবিলেই আসে না, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আমরা একজন চিকিৎসক হিসেবে আমি অবশ্যই এটাকে অবশ্যই আমি পয়েন্ট আউট করতে চাই, কেন এই 2টা অধ্যাদেশ আইনে পরিণত, মিনিমাম এগুলো নিয়ে কেন আলোচনা হয় নাই? প্রতিদিন ডাক্তাররা মার খাচ্ছে। জি, মাসুদ কামাল, যে সংস্কারের বিষয়ে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধনের বিষয়ে ডাক্তার তাজনুভা জাবিন বলছিলেন, সেই প্রশ্ন ঘিরে যদি আসি, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক জনাব আলতাফ পারভেজ বলেছেন মৌলিক রিফর্মের জায়গায় বিএনপি বোধহয় এগোতে চায় না। এর বড় উদাহরণ মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধন। এটাকে যদি আমরা সংস্কারের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখি, তাহলে অন্যান্য সংস্কার তারা একইভাবে করতে চায়, কিন্তু এভাবে যদি সংস্কার করা হয় তাহলে পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনা হবে, অতীতের মতো ভবিষ্যতে একই রকম হবে। এখানেও কি আপনিও তাজনুভা জাবিনের মতো সরকারের ব্যর্থতা দেখছেন কিনা, এই বিষয়ে আপনার মতামত? না, তাজনুভা জাবিন যে কথাগুলো বললেন, এগুলিকে আপনি উড়াই দিবেন কিভাবে? কথাগুলো তো সত্যই। যেমন ধরেন যে বেসিক যে পরিবর্তনগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমি করি, কিন্তু তারপরে তাদের যে কয়েকটা ভালো কাজ ছিল, তার মধ্যে কিন্তু এই যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, তারপরে আপনার এই দুদকের এই সমস্ত যে এইগুলি ছিল, এগুলি কিন্তু ভালো কাজই ছিল। একটা মানুষ তো সবার খারাপ হয় না, কিছু কিছু ভালো থাকে, মন্দও থাকে। তো এগুলি তো সরকার ঠিক বেছে বেছে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি বাদ রাখছে। এবং রেখে তারা কী বলছে? রেখে তারা বলতেছে এগুলি আমরা আরও অধিকতর মানে আপনার আরও ভালো করব। তা আরও ভালো তো আপনি করবেন, মানলাম। তা আরও ভালো করার জন্য
যেটা একটু কম ভালো ছিল সেটাকে বাতিল করতে হলো কেন? সিম্পল তো, যে আপনার বিচার বিভাগের আলাদা সচিবালয়, এটা কাজ শুরু হয়ে গেছে রে ভাই, লোক নিয়োগ হয়ে গেছে, ওটাকে আপনার বাতিল করতে, ওটা কি খারাপ ছিল? ওটা তো আপনি আরও ভালো করেন, তো ওটা রেখে ভালো করেন, ওটাকে বাতিল করবেন কেন? যখন আপনি বাতিল করেন তখন বোঝা যায় ভাই আপনার মধ্যে একটা মতলব আছে, এবং সেই মতলবগুলি তারা বাস্তবায়ন করতেছে, এবং একটার পর একটা মতলব। দেখেন কতগুলি বিষয়, এই যে আপনার জুলাই ঐক্যমত্য কমিশন যাই বলেন আপনারা, কিছু কিছু সংস্কার করছে, সব সংস্কার আমার পছন্দও না, আবার কিছু সংস্কার কিন্তু ভালো আছে। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি, দুদকের কমিশনার নির্বাচন পদ্ধতি, এগুলোতে কিছু কিছু আছে। ইলেকশন কমিশন কীভাবে নির্বাচন করবেন, স্থানীয় সরকারের কী পদ্ধতি হবে, এগুলো নিয়ে কিছু কিছু পরিবর্তন সংস্কার তো ভালো ভালো ছিল, একদম খারাপ তো না। এখন এদের মতলবটা হলো এই সবগুলি কাজ সাইরা তারপরে তারা ওইগুলি করবে। তা কেন? আপনি তো এগুলো আগেও করতে পারতেন, আপনার তো এর মধ্যে আপনার 2টা অধিবেশন হয়ে গেল, আপনি তো এগুলো করতে পারতেন আগেও। তো এগুলো আসলে পরিবর্তনের প্রতি ওনাদের কোনো আগ্রহ নাই। পরিবর্তন সবগুলি করতে হবে এটা আমি নিজেও মনে করি না, অনেকগুলি পরিবর্তন আমার কাছে পছন্দও না, কিন্তু বেসিক যে পরিবর্তন, বেসিক যে পরিবর্তনটা, মানে যে পরিবর্তনটা হলে পর মানুষ টের পাবে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন ধরে এখন যে আলোচনাটা হচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে? যাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে উনি নিজেও আগ মুহূর্তের মতো জানেন না যে ওনাকে বানানো হচ্ছে, হঠাৎ করে উনি জানলেন যে ওনাকে বানানো হচ্ছে, কারণ উনি আবার এটাও জানেন না ওখানে যে উনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এগুলো আবার এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে একজনের হাতে, মানে পুরা আপনার মনে করেন স্থায়ী কমিটি বসছে, এটা হলো গিয়ে বিএনপির সর্বোচ্চ কমিটি, স্থায়ী কমিটি। আমি এটা পড়ছিলাম আর কি জিনিসটা, ওই দিন নিউজটা আমি ওয়েট করছিলাম যে আজকে স্থায়ী কমিটিতে নাকি সিদ্ধান্ত হবে। তো বলা হলো স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনা করছে, দীর্ঘ আলোচনা করে তারা সিদ্ধান্তে পড়ছে যে এই কাজটা করার জন্য তারা দলীয় প্রধান, দলীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিলেন। তো দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিতে দীর্ঘ আলোচনা করতে হলো, তো এখন এটা কী বলবেন? তো আমরা তো এগুলি দেখে আসছি রে ভাই, পুরা হাসিনার আমলে এগুলি দেখছি। হঠাৎ করে উনি বলেন যে ও হলো প্রেসিডেন্ট, তো সে আবার দুঃখিত হয় যে আমার প্রেসিডেন্ট বানাইলো, আমি ওনার পা ধরে সালাম করার সুযোগটা হারাইলাম। তো এইগুলি আমরা দেখি, বুঝছেন? তো এখন এখানেও একই জিনিস, মানে উনি ইচ্ছা করলে, উনি কি চেয়েছেন, উনি কি বলেছেন যে আমি সব করতে চাই? তা তো বলেন নাই। সবাই মিলা মোসাহেবি কইরা মানে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, অথবা আপনি একলাই ঠিক করেন, আমরা তো দুধ ভাত। তো এটা তো হওয়া ঠিক না, এটা কিন্তু গণতন্ত্র না। এবং এই জিনিসটাই চলছে, যা ওনারা যা ভেবেছেন তাই করছেন। তাই যদি হয়, দেখেন এই দেশের এই যে আপনার যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, মানুষের তো কিছু একটা প্রত্যাশা ছিল, ছিল না? ছিল তো। আমরা কি এরকম একটা মানে কোনো রকম গুরুত্বহীন এবং কোনো রকম করার সক্ষমতাবিহীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি চাই, যার নাকি যে নাকি সবচেয়ে অবহেলিত থাকবে? সেটা তো হচ্ছে, আমরা তো এটা চাই নেই। তো এখন এই বিষয়গুলো আমার মনে হয় যে আগে ওই চেঞ্জগুলি করে তারা এই চেঞ্জগুলি করতে পারতেন। এগুলো তো কোনো তাড়াহুড়া ছিল না। যদি আপনি মনে করেন যে শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা রাখবেনই না, তাহলে আপনি শুরুতেই বন্ধ করে দিতেন। 4 মাসের মাথায় এসে কেন? আপনি তাকে 4 বার সহ্য করতে পারেন, তারপরে আর 10-15 দিন সহ্য করতে পারতেছেন না, তাহলে আপনি ওই সংবিধানটা পরিবর্তন করে তারপরে করতেন। তো এগুলো আছে। তবে সবচেয়ে যেটা বড় ওনাদের আমি যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা। ভাই এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলি স্থানীয় সরকারকে তাদের কবজায় নেওয়া, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের মানে ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান সে কি তাঁত বিশেষজ্ঞটা কি দিল বসে, আর কি করবেন? BIWTC দিল একজনে বসে, তার যোগ্যতা কি? সে যুবদল করে, একসময় যুবদল করতে এখনও করে। তো এগুলি ওই চোখে লাগে, বুঝছেন না? একটু সময় নিত। আমি বলি না যে বিএনপির মধ্যে মানে যোগ্য লোক নাই, যারা এই সমস্ত পদে যাবে তারা তো বিএনপি পলিটিক্সটাকেও ধারণ করবে, সমস্যা নাই। আপনার পলিটিক্স ধারণ যারা করে তাদেরকেই দেন, কিন্তু যোগ্যতা যখন একমাত্র ছাত্রদল করা অথবা যুবদল করা অথবা বিএনপি করা, তো এইটা তো প্রশ্নের সম্মুখীন হয়। প্রাইম মিনিস্টারকে দেখলাম একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, পাশে শিক্ষকদের বসে বলতেছেন যে শিক্ষাঙ্গনে যেন মানে রাজনীতিকরণ করা না হয়। উনি যখন বলতেছেন তার দুই পাশে যে ভিসি প্রো ভিসি যারা বসে আছে সবাই বিএনপি লাইনের শিক্ষক, এটা সবাই জানে।
তো উনি তো রাজনীতি করেন যে কাকে বলে এটাই বুঝেন না, নাকি মানুষের সঙ্গে হাসি তামসা করেন, বুঝি না রে ভাই, এগুলো আমরা এনজয় করি না। সরকারের 6 মাসের সমালোচনায় বিরোধী দলের সক্রিয়তা আমরা দেখতে পেয়েছি সংসদে এবং সংসদের বাইরে, যেমনটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন সংশোধন সহ এমন নানা গুরুত্বপূর্ণ যেই অধ্যাদেশগুলো ছিল যেগুলো নিয়ে মাসুদ কামালও বলছিলেন। আপনার কি মনে হয় বিরোধী দল আসলে এই সব কারণে বা এগুলো কি মূল এমন এই সব যেই অভিযোগগুলো তোলা হচ্ছে প্রতিনিয়ত সেসবের কারণে কি বিরোধী দল বারবার বলছে যে নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে, আগের আমলই ফেরত আসছে বা অতীতের মতোই আসলে ভবিষ্যৎ হতে যাচ্ছে, কি বলবেন? নাকি যেই সব নীতি আছে অর্থনৈতিক নীতি বা সংসদীয় যে নজরদারি সেগুলোর ক্ষেত্রে সরকারকে সহযোগিতার মানদণ্ডে বিরোধী দল কি সচেষ্ট সহযোগিতা করছে কিনা? ওকে, আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে দেখেন আগেরবার যেটুকু সময় আমাকে দিয়েছেন সরকারের 180 দিনের অর্জনের খতিয়ানটা এত বড় যে অনেকগুলোই বাদ পড়ে গেছে, কারণ ওই টাইমও আমার বলা হয়ে ওঠে নাই। তো আরও যেগুলো ইম্পর্ট্যান্ট বাদ পড়েছে দেন, খাল খনন কর্মসূচি, বাংলাদেশে যে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানি না পাওয়া, মাছের উৎপাদন কমে যাওয়া, কৃষিতে প্রভাব পড়া, এই সব কিছুর সঙ্গে খাল খনন খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছেন। সেই খাল খনন কর্মসূচি শুরু করেছে, 25 কোটি বৃক্ষরোপণ করেছে এই সরকার আসার এই অল্প সময়ের মধ্যে, 1,50,00,000 নতুন চারা উৎপাদন করেছে অন রেকর্ড। এটা খুব সহজ কথা না। 2 লাখ প্রাইমারি স্কুলের শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস তারা উপহার হিসেবে সরকারের তরফ থেকে দিয়েছে। এই ক্ষমতা আসার পরপরই রোজা আসলো, রোজা ইমাম মুয়াজ্জিনদের জন্য তাদের যে সম্মানী ভাতা দেওয়ার কথা ছিল সেটা দিল। বাংলাদেশে জ্বালানি খাত নিয়ে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই বিদেশমুখী জ্বালানি নীতি, কুইক রেন্টালের নামে কুইক করাপশন করে এই খাতটাকে ধ্বংস করা অনেক ব্যাপার আছে, সেখান থেকে উত্তরণে টাইম লাগবে। কিন্তু পাশাপাশি আমাদের বিকল্প দিকেও যেতে হবে, সেটা চিন্তা করে সোলার এই সরকার খুব মনোযোগ দিয়েছে। ইট ইজ ভেরি গুড সাইন। এবং ইতিমধ্যেই সোলার থেকে 35 মেগাওয়াট মূল গ্রিডে যুক্ত হয়েছে। ফলে এই যে কাজগুলো, আর দেখেন গুম খুন নিয়ে তার বিচার তো একদিকে চলছে, গুম খুন প্রতিরোধ বিচার আইন কিন্তু সরকার শেষ পর্যন্ত করেছে, এবং এই আইনটা কিছু কিছু জায়গায় এর তদন্ত কারা করবে না করে এগুলো নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ তুললেও এই আইনটা মোটা দাগে এখনও পর্যন্ত খারাপ আইন হয়েছে এটা কেউ এখনও বলতে পারেনি। তার মানে ভালো একটা আইন হয়েছে। এই যে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে নানান প্রশ্ন ছিল সেটাও তারা গুছিয়ে এনে সেটার উদ্বোধন করেছে। তারপরে গণঅভ্যুত্থানের এই বিষয়টা নিয়ে যেটা তাসনুবা যেটা বলল যে আমি নাকি ওর একবারও শুনে নাই গণঅভ্যুত্থান শব্দটা বলেছি কি না, এটা মনোযোগের অভাব হতে পারে। আমি কিন্তু বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে ওই পতনের পরে সবার আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেল যে এইবার বোধহয় আমরা সব পেয়ে যাব। ওই প্রসঙ্গ বলতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থান 18.5 বছর পরে আকাঙ্ক্ষা বেড়েছে কিন্তু ধ্বংস হয়েছে আমি বলেছি। মাসুদ কামাল আরেকটি কথাও বলেছেন, সরকার বেছে বেছে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাদ দিচ্ছে এবং যেটা তাজনুবা জেমিনা অনেকটা সেই প্রসঙ্গে অনেক কিছুই বলেছে। এটা সে এবার আপনার প্রশ্নে আসি, বিরোধী দল বাংলাদেশে বিরোধী দল এই মুহূর্তে অন্তত তারা খুব কার্যকর যেই ইস্যুগুলো নিয়ে জনমত গঠন করা বা রাজনীতি করবার সুযোগ ছিল বিরোধী দল সেখানে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। যেমন আইন শৃঙ্খলা নিয়ে কোথাও কোথাও ব্যত্যয় ঘটেছে, অসন্তোষ আসে, এইটা নিয়ে তাদের তরফ থেকে কিছু বিরোধিতা সমালোচনা থাকলেও কোনো পরামর্শ নাই। জ্বালানি খাত নিয়ে, তেল নিয়ে, এই বিদ্যুৎ নিয়ে এই যে অব্যবস্থাপনা এবং যে সংকটটা আছে সেটা নিয়ে তাদের প্রতিবাদ এবং সমালোচনা থাকলেও সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই যে এটা থেকে উত্তরণের জন্য এই করা যেতে পারে। এবং তাদের সেই প্রস্তাবনা যদি ভালো হয়, সরকার গ্রহণ না করে তাহলে জনগণ সেটা বিচার করবে। সংসদে তারা সহযোগিতামূলক আচরণ করছে, কিন্তু এই যে অধ্যাদেশগুলো ইন্টারিম গভর্নমেন্টের সময়ের তৈরি বিভিন্ন অধ্যাদেশের মধ্যে 13টা যে সরকার আইনে পরিণত করলো না, সেই বিষয় নিয়ে তারা যৌক্তিকভাবে তথ্য উপাত্ত নিয়ে যে ডিবেটটা তৈরি করতে পারত সংসদে, সেটাও বিরোধী দল ফেল করেছে। বরং বিরোধী দল তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে
যে সরকারি দলে আসলে যেরা কি করতো আল্লাহ জানে, বিরোধী দলে থাকার পরও এমপি হয়ে নিজের মেয়ের নামে 2বার নাম লিখিয়ে তালিকায় 20,000 টাকার লোভ সামলাতে পারে না। তারা বিরোধী দলে থেকেও তাদের উপজেলা আমির মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীর জন্য যাওয়া সাইকেলটা নিজের নাতির নামে নেওয়া লোভ সামলাতে পারে না। 400 কোটি টাকা হাতিয়ে নেয় তাদের নেতা। তাদের এমপিরা এই এমপি হয়ে এটুকু ক্ষমতা পেয়েই তারা একটা নাবালিকা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে কিভাবে বিপদগামী করা যায় এবং কি অনৈতিক এবং অন্যায় গর্হিত অপরাধ করা যায় সেদিকে ঝুঁকে পড়ল। তাদের অসংখ্য নেতার নামে ইতিমধ্যে ধর্ষণ, এমনকি প্রেগনেন্ট করে নারীকে গর্ভপাত ঘটানোর অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে। ফলে তারা বিরোধী দলে থেকে এমন এমন কাজ করছে যে সরকারে আসলে যে বেহেস্তের টিকিট বিক্রি করছিল, মানুষ যদি ওই প্রলোভনে পড়তো এবং তারা সরকারে আসতো তাহলে যে কি করতো তার নমুনা তারা ওইখানে দেখাচ্ছে। সংসদও তারা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না, যেখানে সরকারকে চাপে ফেলে বা গাইড করে ভালো কাজ করতে আরও উদ্বুদ্ধ করা যায়। বরং তারা একেবারে বিরোধিতার জন্য কিছু বিরোধিতা করছে, সেটা খুব কার্যকর কিছু তারা করছে বলে আমার মনে হয় না। জি, ডাক্তার তাজনুমা জাবিন, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই বিরোধী দলের ভূমিকা নিয়ে। তারা কি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে বা তাদের কি সদিচ্ছা আছে সরকারকে সহযোগিতা করা? সেই সাথে 6 মাস পরও এই যে মব সংস্কৃতি বা চাঁদাবাজি, রাজনৈতিক সংগঠনের সহিংসতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। একজন গবেষক বলেছেন, যাকে পছন্দ নয় তাকে ট্যাগ দিয়ে হামলার সংস্কৃতি এবং রাজনৈতিক সংগঠনের চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি কি দেখেন? যে এই যে অপরাধ নিয়ন্ত্রণে তারা কি সঠিক পদক্ষেপ নিচ্ছেন, নাকি ধরেন নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে না দেখা, কিংবা এমনও কি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনেক রাজনৈতিক দলের এমন আছে, বিরোধী দলেরও এমন অনেক চাঁদাবাজি বা মব বা আরো অনেক ধরনের অভিযোগ আছে, সেগুলো আসলে কেন নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না? আচ্ছা, অনেক কিছু একসাথে জিজ্ঞেস করেছেন, আমি আস্তে আস্তে বলি। প্রথম হচ্ছে সায়ন্ত ভাইকে ধন্যবাদ কথার প্রসঙ্গে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনার জন্য, বাট আমরা মনে করি এটাই মূল প্রসঙ্গ। গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাসে এটা কথা প্রসঙ্গে আসার মতো না। এবং আমি এখানে আসলে জামাতকে ডিফেন্ড করতে চাই না, আমি বিরোধী দল প্রসঙ্গে বলছি। বাট এই ধরনের নৈতিক স্খলনের উদাহরণ কিন্তু আমরা সরকার দলীয় মন্ত্রীর পক্ষ থেকেও আমরা পেয়েছি, যদিও আমার খুব একটা রুচি হয় না এগুলো নিয়ে কথা বলার। কিন্তু গুম আইন নিয়ে আমি একটু বলি যে শান্ত ভাই বলল যে কারা তদন্ত করবে, ছোটখাটো কিছু বিষয় ছাড়া মোটা দাগে একটা ভালো আইন হয়েছে। একেবারেই আমি এটাতে অ্যাগ্রি করি না। যে পুলিশকে ন্যূনতম সংস্কার করা হয় নাই, এখনো পুলিশ দলীয় পরিচয়ে সরকারের পরিচয়, এখনো পুলিশ সরকারের, এখনো পুলিশ জনগণের না। এবং জনগণের করার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ বর্তমান সরকার নেয় নাই। পুলিশের হাতে এরকম জুলাই নৃশংসতা হওয়ার পরও আমরা কিন্তু গুমের ক্ষেত্রে দেখেছি যে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, নিরাপত্তা বাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক। তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না। তাদেরকে কারা তদন্ত করবে? সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে শুধু। তাহলে এই যে লুপহোলগুলো রেখেছে, মাসুদ কামাল ভাই যেটা বলেছে যে বিচার বিভাগকে আলাদা না করা, আপনি যদি গোড়ায় এই প্রবলেমগুলো রেখে দেন, পুলিশকে নিজের অধীনে রেখে দেন, আপনি বিচারকে, জুডিশিয়ারিকে নিজের অধীনে রেখে দেন, তাহলে আপনি কিভাবে এই মানে জনগণের পক্ষে যে এগুলো গেছে, এখানে এই যে খাল খনন এবং ইত্যাদি যেসব দলীয় ইশতেহার পূরণের কথা বলছে, আই অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে। কিন্তু আপনার যখন একটা রাষ্ট্রের অক্সিজেন থাকবে না, অক্সিজেন এর অভাবে বেশি ভুগবে, তখন কি আপনি একটা হাতের ফ্র্যাকচারকে বেশি গুরুত্ব দিবেন নাকি তাকে অক্সিজেন দেওয়াটাকে বেশি গুরুত্ব দিবেন? অবশ্যই যেটা এই ভঙ্গুর, আমরা কিন্তু অস্বীকার করছি না যে যে পরিস্থিতিতে বিএনপি সরকার গঠন করেছে এটা খুব একটা অনুকূলে না, কিন্তু আপনাকে তো সদিচ্ছাটা দেখাতে হবে। সেটার অভাব কিন্তু আমরা দেখছি। আপনি কিভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনবেন যদি পুলিশ শুধুমাত্র আপনার দলীয় লোকজনকে এবং আপনার ফেভারে কথা বলে? এখনো একটা মামলা নিতে গেলে বা আপনার কোর্টে গেলে আমাদের মাথায় আগে, এখনো সব সাধারণ মানুষের আপনি জিজ্ঞেস করেন, মাথায় থাকবে যে এ তো আগে আওয়ামী লীগের ছিল, এখন বিএনপির, কিছুই পরিবর্তন করে নাই।
এবং বিরোধী দল অন্তত কিছু করতে না পারলেও, আমি বিরোধী দলকে কোনো ক্রেডিট দিতে চাই না সরকারকে চাপে রাখার জন্য, অন্তত এই কথাগুলো তারা বারবার বলছে, তাদের প্রতিনিধিরা টকশোতে বলছে, বক্তৃতায় বলছে, অন্তত সাধারণ মানুষ এটা শুনতে পাচ্ছে যে তারা কোনো কিছু করে নাই। আপনি দেখেন আজকের পত্রিকার নিউজ, গ্যাসের অভাবে প্রায় 100টার মতো কারখানা বন্ধ হয়ে গেছে এবং এই কারখানাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য লাগে সেসবের সাথে সংশ্লিষ্ট। তার মানে কি, দ্রব্যমূল্য বাড়ার দিকে কিন্তু আমরা যাচ্ছি, এই চাল, ময়দা, আটা, ওষুধ, সো একটার সাথে কিন্তু একটা লিঙ্ক। কেন এখনো এলএনজি টার্মিনালের কেন এখনো আমদানি শুরু করতে পারছি না, কেন টার্মিনাল এখনো মেরামত হচ্ছে না, কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু নাই। সায়ন্ত ভাই যে সোলার মডেল থেকে জাতীয় গ্রিডে 35 মেগাওয়াটের কথা বলে, আমি যতটুকু জানি বিদ্যুৎ মন্ত্রীর স্পষ্ট কোট অ্যান্ড আনকোট বক্তব্য হচ্ছে তারা ওপেক্স মডেলের পলিসি গ্রহণ করেছে 2 মাসের মধ্যে, যেটা বাস্তবায়ন করবে পুরো দেশে। সো এরকম কোনো কিছু কিন্তু তারা, যেটা আমি বারবার বলছি, যেগুলো অগ্রাধিকার দেওয়া, আপনি মব সন্ত্রাস কিভাবে বন্ধ করবেন? কারণ আমরা আওয়ামী লীগ সময়ে দেখে এসেছি যে বিরোধী দলকে দমন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। আমার মতের সাথে মিল হবে না, তাকে মারো, ধরো, এই করো। তাহলে এখনো কিন্তু ওই প্রক্রিয়াটা রয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে এটা ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে, এবং এটা আমি বারবার বলি যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন অবশ্যই তার নিজস্ব লোক দিয়েই করবে, এটা সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি মিনিমাম পরিবর্তনের দিকে না যাই, বিশেষ করে এই যেগুলো মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং যেটার জন্য আমরা গত 2 দশক পিছিয়েছি, এই যে আমি গুমের অধ্যাদেশ যেটার কথা বলছি, বিএনপি এটাকে 2009-এর আইনে ফেরত নিয়েছে। 2025-এর অধ্যাদেশে কিন্তু ছিল যে এই আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশকে কমিশন তদন্ত করতে পারবে। 26-এর আইন যেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সেটা কিন্তু 2009-এ ফেরত নিয়ে গেছে। তাহলে দেশকে কি আমরা পিছালাম না আগালাম? এটা তো স্পষ্ট। জি মাসুদ কামাল, বলা হয় যে প্রধানমন্ত্রী নিজে মাঠে যাচ্ছেন, সরেজমিনে কাজ দেখাচ্ছেন, কিন্তু অনেকটা গুড গভর্নেন্সের চেষ্টাও করছেন। সেই ক্ষেত্রে অভিযোগ ওঠে এমন যে প্রধানমন্ত্রীর যে গতির সঙ্গে মন্ত্রিসভা তাল মেলাতে পারছে না। সেই ক্ষেত্রে এই 6 মাসের যেই ব্যর্থতা যেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো কি আসলে তাদের উপরও দায় যায়? প্রধানমন্ত্রীর বার্তা কি তাদের মন্ত্রী আমলাদের কাছে পৌঁছাতে পারছে না? আপনি কি বলবেন? পারছে না, অনেক ক্ষেত্রেই পারছে না। এটা হয় কি জানেন, টিম হয় নাই। আমরা একটা ভালো অধিনায়ক পেয়েছি, ধরেন মেসিকে নিয়ে যদি আপনি ফকিরেপুল টিমে ঢুকাই দেন, তো ওই টিম কী হবে? মেসি দুদিন পরে ফকিরেপুলে প্লেয়ার হয়ে যাবো। হিসাবটা এরকম রে ভাই, যে উনি একা পারছেন, উনি একা করছেন, চেষ্টা করছেন, ওনার সঙ্গে লোকেরা তো ওনাকে ফলো করছেন না, করতে পারছেন না, অথবা করতে চাচ্ছেন না। শুনেন, ছোটোবেলার কথা বলি। ছোটোবেলায় আমরা যখন পরীক্ষায় খারাপ করতাম না, বাসায় যাই অজুহাত দিতাম, বলতাম কি স্যার না সিলেবাসের বাইরে পরীক্ষা করছে, প্রশ্ন করছে। আবার বলতাম যে এই প্রশ্নগুলি আসলে স্যার এইভাবে পড়ায় নাই, অন্যভাবে পড়াইছিল, আমাদের একটা সাজেশন দিয়েছিল, সাজেশনের বাইরে থেকে প্রশ্ন করছে, এই জন্য আমার মার্কস খারাপ হয়েছে। এখন যদি আমার বাপ যদি আপনার সতর্ক হতেন, উনি জিজ্ঞাসা করতেন যে তোর রেজাল্ট কি খেলে তোরটাই খারাপ হয়েছে না সবারটাই খারাপ হয়েছে? যদি সবারটাই খারাপ না হয়, যদি অন্যরা ভালো করে, তো অন্যরা পারলে তুমি পারলা না কেন ভাই? ভাই তো না বাবা, আচ্ছা তুমি কেন বাবা পারলা না জিজ্ঞাসা করতো। আর বাপ যদি কেয়ারফুল না হইতো, বাপ যদি বলতো হ্যাঁ ঠিকই তো, আমার ছেলেকে কেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করালো, যেটা পড়ায় না এটা কেন পড়ালো, বলে বাপ যায় যদি শিক্ষকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, তাহলে কিন্তু ভাই আমি একটা চান্স পেয়ে গেলাম যে না, আমি বাপকে আমি কনভিন্স করতে পারছি। তো আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে আমি তো এখন অপেক্ষা করছি আর কিভাবে আপনার লোডশেডিং ম্যানেজমেন্ট করা যায় এই ব্যবস্থা করছি। এবং আমার ধারণা উনি প্রাইম মিনিস্টারকে বুঝাইতে পারছেন যে ওনার এই কাজটা ঠিক আছে, এবং প্রাইম মিনিস্টার মনে বুঝেও ফেলাইছেন। কালকে দেখলাম উনি বলতেছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন যে অন্য কেউ যদি অন্য কারো হাতে যদি কোনো প্ল্যান থাকে আমাদের কাছে নিয়ে আসেন। তার মানে কি, উনি কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কথা যুক্তিটা গ্রহণ করছেন। তো আমার কথা হলো কি ভাই, কে জানি বলতেছিল যে অগাস্ট মাসে নাকি অনেক গরম হয়, এই জন্য এগুলো হচ্ছে। তো অগাস্ট মাস কি পৃথিবীতে প্রথম আসলো? গত বছর অগাস্ট ছিল না, তার আগের 10 বছর অগাস্ট ছিল না ভাই? ছিল তো। যুদ্ধ হইতেছে, যুদ্ধ এর আগে হয় নাই? অনেক কিছুই তো হয়েছে। ফেব্রুয়ারি মাসে এরা ক্ষমতায় আসছে, ফেব্রুয়ারি 28 মাস থেকে যুদ্ধ শুরু হয়েছে, মানলাম 28 তারিখ থেকে, সবই ঠিক আছে। বাট এই ধরনের ক্রাইসিস কি এর আগে কখনোই পৃথিবী পড়ে নাই? পড়ছে তো, সবই পড়ছে। তো এই ধরনের ক্রাইসিস হইতে পারে, এটা যাই না আপনি ক্ষমতায় আসেন নাই। যখন পাবলিকের কাছে ভোট চাইছেন তখন কি বলছিলেন
যে কথা আজকে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলতেছে 2 বছরের মধ্যে কিছু হবে না, আমার কাছে জাদুর করার মানে জাদুর নাই, দক্ষতা নাই। তো জাদুর দক্ষতা মঞ্চে উঠছেন কেন ভাই? আপনি উঠছেন কেন? আপনি যদি না, আপনি বলছেন 2 বছর কিছু হবে না, তো 2 বছর দেশে মানুষ না খেয়ে থাকবে? 2 বছর দেশে মানুষের গ্যাস লাগবে না? শুনেন, প্রবলেম আছে, দেশটা গরিব, মানুষ বেশি, মানুষের চাহিদা বেশি, মানুষ অসভ্য, সব মানলাম, সব মানলাম, আমি একটা অসভ্য মানুষ মানলাম। তো আপনি তো আমার প্রধানমন্ত্রী হয়েছেন রে ভাই, আপনার হওয়ার সময় বুঝেন নাই যে এই লোকগুলি খারাপ, এই লোকগুলি আপনার অতৃপ্ত লোক, এই লোকগুলি কোনো ভালো কিছু স্বীকার করে না। আপনি আগে জানতেন না? জানতেন তো, বুঝতে যাই না বুঝে ওখানে গেছেন। এখন আপনি আমার জাদুর খেল দেখেন কেন ভাই? পারেন নাই, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। পারেন নাই আপনি। আপনি যখন পারেন নাই তখন এত অজুহাত দিয়েন না, কারণ আপনি যে কথাই বলেন, আপনি যে আজকে খেলে আমি একটা শুনলাম, একটা আপনার সিএনজি ড্রাইভার, সে গ্যাস কিনতে যে 40-50 টাকার গ্যাস কেনার পরে গ্যাস আর নাই। এখন সে যে ভাষায় কথা বলল, এই ভাষাটাকে রেকর্ড করে কেউ প্রাইম মিনিস্টারকে শোনাইছে? যদি শোনাইতো তাহলে অজুহাত দানকারী মন্ত্রীকে উনি সাপোর্ট করতেন না। এটা জিনিসটা বুঝতে হবে। আমরা সবসময় দেখি যিনি ক্ষমতার শীর্ষে থাকেন তার চারপাশে চাটুকাররা থাকে এবং সবাই ব্যাখ্যা করতে থাকে যে এই কারণে এটা হয়েছে, ওই ভাই আমার তো কারণ জানার কোনো দরকার নাই। আমার কথা হলো কি, আমি যা চাই আপনি আমার চাহিদা মেটাতে পারলেন কি পারলেন না। যদি আপনি না পারেন তাহলে আপনি ব্যর্থ। ব্যর্থ শব্দটা এখানেই প্রয়োগ করা হয় যে আপনি পারেন নাই। যদি না পারেন আপনি সবাইকে নিয়ে বসেন। উনি বলতেছে বিরোধী দল, উনি বিরোধী দলকে চ্যালেঞ্জ করতেছে যে বিরোধী দল কেন সমালোচনা করে, পারলে আপনারা বলেন না। আপনি বিরোধী দলকে বলবেন না, আপনি তাদের কাছে মতামত চান না। আপনি বরং যত লোক আছে মানে এই বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে যত এক্সপার্ট আছে আপনি সবাইকে নিয়ে বসেন, সবাইকে ডাকেন। অন্তর্বর্তীকালীন সরকার সময় কিছু ডাকেন, যদি একটা ইবলিসও হয় তাকেও ডাকেন, তার কাছ থেকে আপনি পরামর্শটা নেন, কাজ আপনি করেন। ডাকছেন আপনি সবাইকে? ডাকেন নাই তো। আপনি আপনার টুকু সাহেবের কথার উপর নির্ভর করতেছেন। টুকু সাহেব ফেল করছে রে ভাই, ফেল করছে, সে পারে নাই দিতে। মানুষ এই জিনিসটা আর 2 দিন পরে মানুষ অন্যভাবে বলবে কথা। তখন এই সমস্ত লজিক কেউ শুনবে না। এই সমস্ত মানে প্রাইম মিনিস্টার কত ভালো, কত সবাইকে নিয়ে কাজ করতেছে, এই যে কথাগুলি বলতেছে ওগুলি লোকে শুনবে না। কিন্তু যখন সে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, দেখেন আমার বাসা হলো কলাবাগান এলাকায়। আমার বাসায় মোটামুটি গ্যাস থাকে না। মাঝখানে 2 দিন হঠাৎ করে কী কারণে আসছিল আমি বলতে পারবো না, আমি মোটামুটি থাকে না। তো আপনি গ্যাস দিতে পাচ্ছেন না, আপনি কি মাসে শেষে আমার কাছ থেকে বিল নেবেন না? বিল নেবেন তো, বিল নেবেন। কোন আপনি তখন লজ্জা করবে না যে এই লোকটাকে আমি সারা মাসে কোনো গ্যাস দিতে পারি নাই, তার কাছ থেকে আমি বিলটা কীভাবে নেই? আপনি যদি বলতেন যে যাদের বাসায় গ্যাস যায় না, কাদের বাসায় গ্যাস যায় না আপনি জানেন, কিন্তু আপনার সেই মেকানিজম আছে, আপনি যদি সেটা জানেন তাদেরকে আপনি বিল নিয়েন না। আপনি বিলও নিচ্ছেন, গ্যাসও দিবেন না, এর নাম সেবা? ইউটিলিটি কি এটাকে বলে? এইগুলি বলবেন আপনি, তো বলেন, বলে আপনি এখন একটা শান্তি পাচ্ছেন। 2 দিন পরে দেখেন মানুষের রিয়াকশনটা কি দাঁড়ায়। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, মাসুদ কামাল নির্লজ্জ দলীয়করণের কথা বলছিলেন, যেটি নিয়ে আগেও আপনার কাছে প্রশ্ন রেখেছি, যে এই দলীয় নিয়োগ নিয়ে আসলে প্রশ্ন উঠছে। অর্থাৎ কেবল বিআইডব্লিউটিসির কথা বলেছিলেন মাসুদ কামাল, সেই সাথে অন্তত 11টি সরকারি সংস্থার প্রধান পদে বসানো হয়েছে দলের নেতাদের। এর বাইরে 63টি জেলা পরিষদ এবং 11টি সিটি কর্পোরেশন দলের নেতাদের প্রশাসক পদে বসানো হয়েছে, এমনটা তথ্য এসেছে। সেই ক্ষেত্রে জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা যেটা বলি, সেটি কি শেষ পর্যন্ত সেই পুরনো দলীয় নিয়োগ সংস্কৃতিতে ফিরে যাচ্ছে কিনা, কি বলবেন? পরিবর্তনটা আসলে কোথায় এই ক্ষেত্রে? এখন দলীয়করণ বলতে দলীয় অনুগত আদর্শপুষ্ট লোকদের মধ্যে যাদের যোগ্যতর মনে করেছে তাদেরকে প্রচলিত সিস্টেমে ওইখানে বসিয়েছে। এখন এটা নির্লজ্জ না হয়ে সলজ, কি সলাজ হলে একটু ভালো লাগতো হয়তো কামাল ভাই। মাসুদ কামাল ভাই কিন্তু আরেকটা কথা বলেছেন যে যেই নিয়োগগুলো দলীয়ভাবে করা হচ্ছে সেগুলো যদি যোগ্যতার ভিত্তিতেও হতো তাও মানা যেত। এখন যোগ্যতা ধরেন, আমাকে এখন একটা পদে দিলে কামাল ভাইয়ের মনে হতে পারে যে ও যোগ্য না, আমি বেশি যোগ্য বা আরো যোগ্য ছিল। কামাল ভাইয়ের দিলে আমার মনে হতে পারে যে উনি যোগ্য না, এটার জন্য আরো যোগ্য ছিল। যারা দিচ্ছে তাদের বিচার বিশ্লেষণে নিশ্চয়ই তাকে যোগ্য মনে করেছে, সেই জন্য দিয়েছে। সেই জন্য যেহেতু বাংলাদেশের এখনো সিস্টেম বদলায়নি, সিস্টেম বদলানোর জন্য সংস্কার দরকার, সংশোধন দরকার, সেটা নিয়ে কাজ চলছে এবং আমরা আশাবাদী যে সেটা
করবে বা করতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সেটা যতক্ষণ না হয়, ধরেন বাংলাদেশের 70 অনুচ্ছেদের বিলোপ এখনো হয়নি, এখন তার আগে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, তা এখন তো সেটা 70 অনুচ্ছেদ বহাল রেখে ওই অনুসারেই করতে হবে। যখন এটা বিলোপ হবে, আমরা চাই এটা যে দুইটা তিনটা ক্ষেত্রে এটা ক্লোজ রেখে বাকিগুলা বিলোপ করার সিদ্ধান্ত তো বিএনপিও দিয়েছে, জুলাই সনদে একমত হয়েছে, সেটা করবে। কিন্তু না করা পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে তারা মনে করেন ইন্টারিম সরকারের সময় ভাগ বাটোয়ারা করে কিছু পদে মানে আওয়ামী লীগের তো সব ধরনের অবৈধ ছিল এবং পলাতক হওয়ার পরে এটা তো আর খালি রাখা যায় না, সেখানে হয় দিতে হবে আমলাদের মধ্য থেকে অথবা রাজনীতিবিদদের মধ্য থেকে। আমলাদের মধ্যে 16 বছর ধরে আওয়ামী লীগ যে পোষ্য আমলা বানিয়েছে, তাদেরকে বাদ দিয়ে যেই সংখ্যা থাকে সেটা আমলার কাজই চালানো যায় না, আবার স্থানীয় সরকারে কোত্থেকে এনে দিবে? তো রাজনৈতিক নেতাদের দিয়েছে। এখন সেইখানে ইন্টারিম সরকার দিয়েছে ভাগ বাটোয়ারা করে, কিছু জামাতের, কিছু এনসিপির পছন্দে, কিছু বিএনপির। এখন বিএনপির পরিচালনায় আসার পরে কি তারা ওইখানে বেছে বেছে জামাতকে দিবে? তাদের দলীয়টাই দিবে, এটাই খুব স্বাভাবিক। বরং আমি একটু ছোট্ট একটা ব্যাখ্যা দেই জুলাই নিয়ে আমি কোনো ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগি না, ফলে এটা নিয়ে অতিকথন বা কম কথন কোনোটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। এই জুলাই 36 দিনে তৈরি হয়নি, এটা 16 বছরে তৈরি হয়েছে, এবং যারাই ফিল্ডটা তৈরি করেছে আমি সায়ন্ত সেখানে ক্ষুদ্র একটু কন্ট্রিবিউটর হিসেবে আছি। এবং এই জুলাই অভ্যুত্থানের সময়, এই আন্দোলনের সময় আমি এই আবু সাইদের জানাজায় গিয়ে গ্রেফতার হয়ে আমি জেলও খেটেছি। সুতরাং জুলাই যে অর্জন, এই অর্জন যাদের জন্য হয়েছে তার মধ্যে ক্ষুদ্র একটু অংশগ্রহণ হইল আমার 16 বছর ধরে ছিল, সর্বশেষ যুদ্ধও ছিল। সুতরাং জুলাইয়ের শব্দটা আমি দুইবার কম বললাম বা বেশি বললাম, ওই হিসাবটা আমার কাছে মুখ্য মনে হয় না। যেখানে প্রয়োজন, যেখানে প্রাসঙ্গিক, সেখানে ততটুকু আমি বলি। ডাক্তার তাজনুল জাবিন, মানুষ জুলাইয়ের পর এমন একটি রাষ্ট্র আশা করেছিল বা প্রত্যাশা করেছিল যেখানে আসলে ক্ষমতার জবাবদিহি থাকবে, কিন্তু আমি একজনের বক্তব্য যদি ঘিরে বলি, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই প্রসঙ্গে বলেছেন, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার ধারণার সঙ্গে বিএনপি এখনো পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। আপনার কাছে কি যদি 6 মাসের, আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু আছি, 6 মাসের যেই সরকারের যেই কর্মপরিকল্পনা নিয়ে বলছিলাম, এটা আসলে সবচেয়ে গুরুতর সতর্ক বার্তা হিসেবে দেখছেন কিনা? অবশ্যই। আমি সায়ন্ত ভাইয়ের কথা ধরেই বলি, জুলাই কতবার উচ্চারিত হয়েছে এটা আমিও এটাকে ইম্পর্টেন্ট মনে করি না, কিন্তু ওনার বক্তব্যেই দুটা কন্ট্রাডিক্টরি বিষয় আছে। একটা হচ্ছে যে ওনারা 16 বছর কিন্তু নির্যাতনের এবং শিকার হয়েছেন সবচেয়ে বেশি, ওনাদের নেতাকর্মীরাই গুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি। সো তাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা করব এটাকে ফিক্স করার। ইটস লাইক উই আর ফাইটিং অন বিহাফ অফ দেম। হ্যাঁ, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে। আপনি এই যে ইফতেখার সাহেব যে কথাটা বলেছেন জবাবদিহির, আমার মনে হয় এই প্রসঙ্গে উনি বলেছেন মানবাধিকার কমিশনের যে বাছাই কমিটির যে সদস্য 9 জন, ওখানের মধ্যে 5 জন সরকার দলের, ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। আপনার কি মনে হয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আপনি কল্পনা করেন সালাউদ্দিন সাহেব এবং আইনমন্ত্রীর ঊর্ধ্বে গিয়ে এবং স্পিকারের ঊর্ধ্বে গিয়ে ওখানে অন্য কেউ হবে? শান্ত ভাই নিজের কথাতেই, যেখানে আমি কন্ট্রাডিক্টরি বলছি যে বিএনপিকে জামায়াত এনসিপির লোক বসাবে, দলীয় লোক না বসায়, এই যে এই মনোভাব যখন আপনার থাকবে, আমরা তো জানি যে সরকার চালাতে হলে নিজের লোকই থাকবে, কিন্তু আপনি যখন যে জিনিসটা জনগণের সেবার জন্য জড়িত, পুলিশ, আদালত, মানবাধিকার, দুদক, বিচার, এগুলো জনগণের জন্য, আপনি এটা জনগণের না করে আপনি যখন নিজের জন্য রাখবেন আপনি, এবং কোনো সিমটমও দেখাবেন না যে আপনি এটা ছাড়ছেন, উনি শান্ত ভাই আরো বেশি ভালো করে জানবে যে গত 17 বছর যে সকল ডাক্তার আওয়ামী লীগ সমর্থিত ছিল না, তাদের পোস্টিং কোথায় ছিল, তাদের পদায়ন কোথায় ছিল। সো এখন কি 16 বছর আপনি বিশ্ববিদ্যালয়ে একই পদে ছিলাম, আমি চাকরিচ্যুত হয়েছি, আমি শেষ করি, বরখাস্ত হয়েছি, আমার থেকে বেশি কে বুঝবে এটা? সো এটার সিস্টেম পরিবর্তনটার মানে প্রয়োজনীয়তাটা তাদের কাছ থেকে আমরা কিন্তু সবচেয়ে বেশি আশা করেছিলাম, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করছে এখন। জি, মাসুদ কামাল, একদম শেষ পর্যায়ে আমরা আছি। সরকার এখনো বলছে যে সামনে আরো দ্রুত গতিতে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা ইশতেহার, সেটি আরো ভালোভাবে বাস্তবায়ন হবে, কিন্তু এই যে 6 মাসে জনগণ যদি কর্মসংস্থান বলেন বা চাকরি বলেন, বাজার দর, নিত্যপণ্যের দাম, নিরাপত্তা কিংবা জবাবদিহিতার যদি দৃশ্যমান পরিবর্তন না দেখে, সেই ক্ষেত্রে এই যে সরকারের অর্জনের যে বক্তব্যগুলো বা সামনে আরো দ্রুত গতিতে বাস্তবায়ন হবে, সেটি আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে ফারাক তৈরি হবে না, কি বলবেন? হ্যাঁ, ফারাক তো তৈরি হবে, ওগুলো খাতায় কলমে থাকবে।
ওগুলো খাতায় কলমে থাকবে, মানুষ টের পাবে না। ওই যে এখন মাঝে মাঝে না আমি দেখছি বিভিন্ন সরকার প্রধান বলে যে আপনাদেরকে আমি কি দিয়েছি, আপনাদেরকে আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, ওটা দেখেন আপনি আমার কিছুকে দিচ্ছেন, এটা যদি আপনাকে উচ্চারণ করে বলতে হয় তাহলে তো ভাই এর জনগণ বলবে। বেদনাদায়ক তার কিছু নাই। আমি তো পাইছি আপনার কাছ থেকে, আমি জানি না আমি কি পাইছি, আপনাকে বলতে হচ্ছে কেন? বারবার মনে করে দিচ্ছেন তোমাকে আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি। আরেকজন তো বলেই পড়ছিল সে নাকি আমার মোবাইলও দিছে। তো এটা তো হয়েছে রে পেয়ে দিয়েছে। তো এগুলি বলার তো কোনো মূল্য নাই। মূল্য হলো মানুষ কি পাচ্ছে এটা মানুষ জানে। এবং আমাদের দুর্ভাগ্য হলো আমাদের সরকাররা ভুলে যায় যে মানুষ যেটা জানে। সরকারের আশেপাশে যারা থাকে তারা ভুলে দেয়, তারা বলে কি স্যার আপনি কিছু মনে করেন না, মানুষ কিছু জানে না। আর ভাই মানুষ প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় জানে, ওই গ্যাসের চুলা খুলেই জানে, তেল কিনতে যেয়ে জানে, গ্যাস কিনতে যেয়ে জানে। যে গ্যাস কিনে না সেই ধরনের স্কুটারকে ভাড়া করে তখন সে টের পায়। তো মানুষটা বাজারে গেলেও টের পায়। তো এইগুলি কিন্তু ভাই ভয়ঙ্কর ব্যাপার। দেখেন আমি একটা সিম্পল একটু হয়তো ট্র্যাকের বাইরে একটা কথা বলি শেষ করি। এই যে যত বাজারে চাঁদাবাজি হয় না, বাজারে দ্রব্যমূল্য কিন্তু বাড়ে কিন্তু চাঁদাবাজির কারণে। ঢাকা শহরে ইন্টারেস্টিং হলো যে বড় বড় মার্কেট যে কোটা আছে, যাত্রাবাড়ি, কারওয়ান বাজার, হ্যাঁ, এই সবগুলি কিন্তু ওখানে কিন্তু বিরোধী দলের এমপি। তো তারা চাঁদাবাজি থামাতে পায় না কেন? তো কাজে বেশ সব চিনা হয়ে গেছে আমাদের, এটা কয়ে লাভ নাই। জি। বড় বড় বাস স্ট্যান্ড গুলা, গাবতলি, হ্যাঁ গাবতলি বাস, এই যে ওদের কিন্তু সব বিরোধী দলের, কিন্তু পরিবহন, ঢাকা শহরের সব বিরোধী দলের, কিন্তু চাঁদাবাজি থামায় না কেন?